বিলম্বিত হতে পারে ডিসেম্বরের নির্বাচন আয়োজন, শঙ্কা বিএনপি নেতাদের। বলছেন যারা ভোট চায় না তারাই গণতন্ত্রের প্রধান অন্তরায়। সরকার ইলেকশন কমিশনকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না বা সহযোগিতা করছে না। এজ এ রেজাল্ট নির্বাচনের প্রক্রিয়াটা বিলম্বিত হতে পারে। একটা পন্থায় ক্ষমতা দখল করে এবং অব্যাহত রাখার চেষ্টা করছে, ক্ষমতার অংশীদার হতে চাচ্ছে আবার নির্বাচনে না গিয়ে। ঈদে ঘুরতে যাওয়া পর্যটকদের পকেট কাটার অভিযোগ। মৌলভীবাজারে বিভিন্ন বিনোদন কেন্দ্রে জিনিসপত্র কিনতে হচ্ছে দ্বিগুণ মূল্যে। বাইরে যে জিনিসটা আসলে সাপোজ 10 টাকা, সেটা আমাদের ট্যুর স্পটে গিয়ে আসলে 50, 60, 100 মানে ডাবল আসলে আমাদের প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে। একটা সিন্ডিকেটের মতো মনে হয় কাজ করে তারা, মানে প্রত্যেকটা জিনিসের দেখি একটা দাম বেড়ে দিয়েছে। সাতক্ষীরায় বাঁধ ভেঙে প্লাবিত জনপদে হাজারো মানুষের দুর্ভোগ। সহায় সম্বল ফেলে অনেকে আশ্রয় নিয়েছে আত্মীয় স্বজনের বাড়ি। ফসল সব মার গেছে, বুড়ি কিন্তু পানি ধান তলায় রয়েছে। বাচ্চাদের ডায়রিয়া, তাদের লবণ পানির প্রয়োজন, ওষুধের প্রয়োজন, শুকনো খাবারের প্রয়োজন। আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছুই সমস্যা, যাতায়াতের সমস্যা। ঈদের আগে রেমিটেন্সে নতুন রেকর্ড। মার্চের 26 দিনে $294 কোটি পাঠিয়েছেন প্রবাসীরা। হুন্ডি ও অর্থ পাচার পুরোপুরি বন্ধ হলে আরও বাড়বে আয়। হুন্ডিতে যে টাকার প্রয়োজন এটা কিন্তু কমে গেছে, যার জন্য ব্যাংকিং চ্যানেলে কিন্তু টাকার বাড়ছে। যেহেতু মার্কেট রেট আপনি অফার করছেন, মার্কেট রেট অফার করলে তো লোকজন কেন হুন্ডির কাছে যাবে, মার্কেট রেটই পাঠাবে, তাই না? ঈদের সিনেমার বিনোদন তুঙ্গে, সবখানেই শাকিব খানের বরবাদের জয় জয়কার। দর্শক টানছে নিশোর দাগি আর সিয়ামের জঙ্গলিও। সাকিব খান অসাধারণ, অনেক সুন্দর ভাই, দেখে মন ভালো লাগে। সিয়াম ভাইয়ের অ্যাক্টিং জোস। পণ্য মূল্য নিয়ন্ত্রণে থাকায় স্বস্তিতে কেটেছে উত্তরের কৃষকের ঈদ। আদর আপ্যায়ন আর আড্ডা খোশ গল্পের পাশাপাশি চলছে মাঠের কাজ। ডিসেম্বরে নির্বাচন করতে ইসিকে সহযোগিতা করছে না অন্তর্বর্তী সরকার, ফলে বিলম্বিত হতে পারে নির্বাচন আয়োজন, এমন শঙ্কার কথা জানিয়ে বিএনপির অভিযোগ নির্বাচন ছাড়াই কেউ কেউ ক্ষমতার অংশীদার হওয়ার চেষ্টা করছে, কেউ আবার ক্ষমতা অব্যাহত রাখতে চায়। জনরাই ভয় পেয়ে একটি পক্ষ ভোট বিলম্বের চেষ্টা করছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। তারা বলছেন যারা জাতীয় নির্বাচন চায় না তারাই গণতন্ত্রের প্রধান অন্তরায়। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছেন। বিএনপি বরাবরই দ্রুত সময়ে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ, ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকার থেকে সহযোগিতা পাচ্ছে না ইসি। ডিলিমিটেশন অ্যাক্ট বা সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধন না করার সমালোচনা করেন তিনি। ডিলিমিটেশন অ্যাক্ট সামান্য একটা প্রিন্টিং মিস্টেক ছিল, ক্লারিক্যাল মিস্টেক ছিল, সেটা সংশোধন এই সরকার এখনো পর্যন্ত করে নাই। যদি ডিলিমিটেশনের কার্যাবলী নির্বাচন কমিশন এখন শুনানি না করতে পারে তাহলে নির্বাচন বিলম্বিত হবে। আর যদি আলাদা একটা কর্তৃপক্ষ গঠন করতে হয় ডিলিমিটেশনের জন্য, নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব করার মতো। সরকারের এই কার্যক্রমটাতে বোঝা যাচ্ছে যে সরকার ইলেকশন কমিশনকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না বা সহযোগিতা করছে না। এজ এ রেজাল্ট নির্বাচনের প্রক্রিয়াটা বিলম্বিত হতে পারে। বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, হেরে যাবার ভয়ে একটি গোষ্ঠী নির্বাচনের মুখোমুখি হতে চাইছে না। এখন আবার আরেকটা গোষ্ঠীর মধ্যে সেই বোধহয় ভয়টা কাজ করছে, আমি জানি না, যে নির্বাচনকে তারা ফেস করতে চাচ্ছে না, তারা নির্বাচনকে ভয় পাচ্ছে, তারা জনগণের রায়কে ভয় পাচ্ছে। সুতরাং ওই তাহলে শেখ হাসিনার সাথে তাদের ব্যবধানটা কোথায়? যারা সংস্কার এবং নির্বাচনকে আলাদাভাবে দেখতে চায় তাদের মধ্যে অশুভ শক্তি লুকায়িত আছে। তারা নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায়, তারা ক্ষমতায় দীর্ঘ মেয়াদে থাকার একটা মনোবাসনা তাদের থাকতে পারে। বিএনপি নেতাদের মতে নির্বাচন যত পিছিয়ে দেয়া যায় ততদিন কারো কারো সুবিধা ভোগের সুযোগ আছে। অনেকে বলছে এরা একটা পন্থায় ক্ষমতা দখল করে এবং অব্যাহত রাখার চেষ্টা করছে, এবং অনেকে এই ক্ষমতার অংশীদার হতে চাচ্ছে আবার নির্বাচনে না গিয়ে, কিংবা যত পিছিয়ে যাওয়া যায় ততদিন একটা সুযোগ সুবিধা ভোগ করা এখানে সেই অবস্থান আছে তাদের। সুতরাং তারাই তো
গণতন্ত্রের পথে আমাকে বলতে হবে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে ক্রমান্বয়ে। যারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চায় সেটা তাদের একটা কৌশল হতে পারে যে যাতে জাতীয় নির্বাচন আরো বিলম্বে হয়। যারা গণপরিষদের কথা বলছে, যারা গণভোটের কথা বলছে, এই সমস্ত উত্থাপন করছে প্রস্তাবগুলো, তাদেরও কোনো কোনো উদ্দেশ্য থাকতে পারে যাতে করে নির্বাচনটা বিলম্বিত হয়। স্বৈরাচারের পুনর্বাসন রুখতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বানও জানান বিএনপি নেতারা। জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করার সাথে সাথে জনমনে একটা স্বস্তির ভাব আসবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করছে না মৌলভীবাজারের বিভিন্ন বিনোদন কেন্দ্র। পর্যটকরা পড়ছেন ভোগান্তিতে। বাজার মূল্য থেকে প্রতিটি জিনিস বিক্রি হচ্ছে দ্বিগুণ মূল্যে, যানবাহনের ভাড়া নেওয়া হচ্ছে 3 গুণ পর্যন্ত, আর অপরিচ্ছন্নতার অভিযোগ তো রয়েছেই। পর্যটকরা বলছেন প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও শুধুমাত্র ট্যুরিস্ট স্পটের অব্যবস্থাপনার কারণে দেশি পর্যটকরা বিদেশমুখী হচ্ছেন। শ্রীমঙ্গল থেকে ফিরে বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। ছবি তুলেছেন লুৎফর রহমান। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ, যেন একক আধিপত্য সবুজের সাম্রাজ্যে। চায়ের দেশ নামে সবাই ডাকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলকে। ভ্রমণ যাদের ভালোবাসার সঙ্গী, তারা ছুটির দিনগুলোকে সমাহিত করে চা বাগানের নিস্তব্ধতায়, 2টি পাতা আর একটি কুড়ির মোহে। কিন্তু এই সৌন্দর্য মানুষ কতটা উপভোগ করতে পারে? আমরা বাংলাদেশি হয়েও আমরা বিভিন্ন দেশে ঘুরতে যাচ্ছি। আমাদের দেশটা যে এত সুন্দর, শুধুমাত্র ট্যুরিস্ট ব্যবস্থা উন্নত না বলে আমরা আসতে পারছি না। সো বাংলাদেশ সরকার যদি ট্যুরিস্ট ব্যবস্থা সব দিক থেকে আরও উন্নত করে, সেক্ষেত্রে দেখা যাবে আমরা দেশের বাইরে না গিয়ে দেশের মধ্যেই ঘুরবো। পরিবেশকে একটু সাজিয়ে গুছিয়ে একটু সৌন্দর্যভাবে একটি রিসোর্ট জাতীয় কিছু তৈরি করলে বাংলাদেশ আরও উন্নতি শিখরে পৌঁছতে পারে। ভ্রমণ পিপাসুদের অভিযোগ, ট্যুরিস্ট স্পটগুলোতে সব ধরনের পণ্যের মূল্য দ্বিগুণ। সিন্ডিকেটের দৌরাত্মে ট্যুরিস্টরা জিম্মি। বাইরে যে জিনিসটা আসলে সাপোজ 10 টাকা, সেটা আমাদের ট্যুরিস্ট স্পটে গিয়ে আসলে 50, 60, 100 মানে ডাবল আসলে আমাদের প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে, কিনতে হচ্ছে। তো আই গেস এটা একটা নিয়ম করা উচিত। বিভিন্ন ট্যুরিস্ট স্পট স্পেশালি একটা সিন্ডিকেটের মতো মনে হয় কাজ করে। তারা মানে প্রত্যেকটা জিনিসের দেখি একটা দাম বেড়ে দিয়েছে। ইভেন যে জিনিসটা আমি দেখা যাচ্ছে যে হয়তো আমি টাউনে যেটা আমি 10 টাকায় পাচ্ছি, সেটা এখানে হচ্ছে 20 টাকা, মানে অলমোস্ট ডাবল। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা কর্তৃপক্ষের নেওয়ার দরকার। লাওয়াছড়ার মতো পর্যটন কেন্দ্রগুলোতে যেতে পর্যটন বাস চালু করার পরামর্শ দেন ভ্রমণ পিপাসুরা। এখানে পাবলিক বাস এবং যে ট্রান্সপোর্টেশনগুলো খুবই মানে অ্যাফোর্ডেবল প্রাইসে সবাই ক্যারি করতে পারে, সেটা আমাদের ট্যুরিজমকে যেমন এনরিচ করবে, তেমন আমাদের যে বাইরে যাওয়ার যে প্রবণতা সেটাও এক সময় হয়তো বা কমে আসবে এবং আমাদের দেশের যে ট্যুরিজম সেক্টরটা আরও বেশি উন্নত হবে বলে আশা করছি। পর্যাপ্ত মনিটরিং করলে বাংলাদেশের পর্যটন ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশা সবার। কনজিউমার প্রোডাক্ট আর কি এগুলো, তো এগুলোর দাম দেখি ডাবলের চেয়ে বেশি। তো এটা আমার কাছে মনে হচ্ছে কোনো মনিটরিং নেই। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। সাতক্ষীরায় ঈদের দিন খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। ধসে পড়ছে মাটির তৈরি ঘরবাড়ি। সহায় সম্বল ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাচ্ছেন অনেকে। স্থানীয়রা দুষছেন পানি উন্নয়ন বোর্ডকে। ঈদের সকালে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের চেষ্টা 24 ঘন্টা পর। আশাশুনির খোলপেটুয়া নদীর ভাঙা অংশের পাশে বস্তায় বস্তায় ফেলা হয় মাটি, কিন্তু দুপুরে আবারও প্রবল বেগে জনপদে ঢুকতে শুরু করে পানি ঢুকেছে বসত ঘরে। রান্না বান্নার উপায় নেই, সীমাহীন দুর্ভোগে মানুষ। আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছুই সমস্যা, যাতায়াতের সমস্যা, গরু বাছুর ছাগল সবকিছু আমাদের গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের। আমরা রান্না খাওয়া করতে পারছি, পেশাব পায়খানা করতে পারতেছি, কলে পানি খেতে পারতেছি, রান্না করে খেতে পারতেছি, কোনো জায়গায় বেরোতে পারতেছি। হাঁস মুরগি মাছ পোশাক গন্ধে দুর্গন্ধে আমরা অসুস্থ করতেছি। পানিতে ধসে পড়ছে মাটির তৈরি ঘরবাড়ি। নিরাপদ স্থান আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন ভুক্তভোগীরা। দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। ভাটা যেই হবে সেই দেয়ালগুলো সাথে সাথে ভেঙে পড়ে যাবে। সমস্ত কাঁচা ঘরবাড়ি, অধিকাংশ গ্রামের ঘরবাড়িগুলোই কাঁচা, রান্নাঘরও কাঁচা। সেই রান্নাঘরগুলো আগে ভেঙে গেছে। শিশু বাচ্চাদের ডায়রিয়া,
তাদের লবণ পানির প্রয়োজন, ওষুধের প্রয়োজন, শুকনো খাবারের প্রয়োজন। ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির অভিযোগ তুলেছেন অসহায় বাসিন্দারা। এতে ফসল সব মার গেছে, বুড়ি কিন্তু পানি সব ধান তলায় রয়েছে, সব মাছ টাছ যাতে সব বুড়ি সব একদম একর হয়ে গেছে। আমাদের খুব সমস্যা, আমরা খুব অসহায় ভিতরে আছি। যদি আমাদের সরকার যদি আমাদের টাকাতো তাহলে আমাদের ভালো হতো। আনুলিয়া ইউনিয়নের 11টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানালেন চেয়ারম্যান। দুর্ভোগ কমাতে নদীর পানি প্রবেশ বন্ধের চেষ্টা চলছে বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। 11টা গ্রাম প্লাবিত হয়েছে, 11টা গ্রামের প্রায় 6000 মানুষের 6000 বিঘা মৎস্য চাষির মৎস্য ঘের নষ্ট হয়েছে। এভাবে যদি আর 2-1 দিন থাকে আমাদের আনুলি ইউনিয়ন না, শুধু খাজরা, বটদাল 3টে ইউনিয়নের মানুষের চোখের জলে ভাসবে। আমরা আগামীকালের মধ্যে আশা করি এটা ক্লোজ করে দিই, যাতে ভেতরে পানি না ঢোকে, জনদুর্ভোগ না হয়। এরপরে আমরা স্টেপে নিয়ে আসবো। লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা গেলেও এটি টেকসই সমাধান হবে না বলছে পানি উন্নয়ন বোর্ড। যতদিন টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না যাচ্ছে ততদিন এমন দুর্যোগ বারবার ফিরে আসবে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দেশের পট পরিবর্তনের পর ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্সের পরিমাণ। মার্চ মাসের 26 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $294 কোটি বেশি, যা একক মাস হিসেবে এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। চলতি অর্থ বছরের 9 মাসে এসেছে $2144 কোটি। গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 29% বেশি। ডলারের দামে স্থিতিশীলতা এবং হুন্ডির চাহিদা কমায় বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে বলে মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। অর্থনীতির অনেক সূচক নেতিবাচক হলেও সুখবর আছে প্রবাসী আয়ে। জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই বাড়ছে রেমিটেন্স প্রবাহ। প্রবাসীরা প্রতি মাসে গড়ে রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় $250 কোটি। মার্চ মাসের 26 দিনেই দেশে প্রবাসী আয় এসেছে $294 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 83% বেশি। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন ডলার বাজার স্থিতিশীল থাকায় এবং হুন্ডির চাহিদা কমে আসায় বৈধ পথে বাড়ছে প্রবাসী আয়। হুন্ডির রিকোয়ারমেন্ট কমে গেছে। হুন্ডিতে যারা হুন্ডির মাধ্যমে যারা টাকা নিত, আমরা দেখেন যে অগাস্টের পরে থেকে এই রিকোয়ারমেন্টটা, কারণ অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে বা বিভিন্ন কারণে, এইসব কারণে কিন্তু হুন্ডির রিকোয়ারমেন্ট, হুন্ডিতে যে টাকার প্রয়োজন এটা কিন্তু কমে গেছে, যার জন্য ব্যাংকিং চ্যানেলে কিন্তু টাকার বাড়ছে। যেহেতু মার্কেট রেট আপনি অফার করছেন, মার্কেট রেট অফার করলে তো লোকজন কেন হুন্ডির কাছে যাবে, মার্কেট রেটই পাঠাবে, তাই না? হুন্ডির ডিমান্ড কমার জন্য আরেকটা ইনডিরেক্ট রাস্তা হচ্ছে যে আপনার ওই যে কি বলে স্মাগলিং এবং অবৈধ পন্থায় যে সমস্ত ব্যবসার সেগুলো যদি কমাইতে পারে তাই ডেফিনেটলি হুন্ডির ডিমান্ডও কমে যাবে। তো এখনকার সরকার তো সেই সমস্ত কার্যক্রম উৎসাহ দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংক বলছে উৎসবকে কেন্দ্র করে এমনিতেই প্রবাসীরা বাড়তি রেমিটেন্স পাঠিয়ে থাকেন। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছে। প্রবাসী আয় বৃদ্ধিতে ভূমিকা আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকেরও। অসংখ্য রেমিটেন্স যোদ্ধা ছিল, এতদিন পর্যন্ত তারা ইনফর্মাল ওয়েতে দেশে টাকা পাঠাতো, কিন্তু 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মাইন্ড সেটআপে বিপুল একটা পরিবর্তন এসেছে। তারা সবাই চাচ্ছে যে রেমিটেন্সটা যাতে প্রপার ব্যাংকিং চ্যানেল দিয়ে আসে, এই কারণে ব্যাংকিং চ্যানেল টাকা বেশি আসতেছে। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে দেশে রেমিটেন্স এসেছে $2144 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 29% বেশি। সে সময় রেমিটেন্স আসে $1650 কোটি কিছু বেশি। ব্যাংকাররা বলছেন হুন্ডি পুরোপুরি বন্ধ হলে এবং বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ঠেকানো গেলে প্রতি মাসেই $3 বিলিয়ন আয় করা সম্ভব। এটাকে যদি আরেকটু স্মুথ করা যায়, আরেকটু যদি আমরা এই হুন্ডিটাকে বন্ধ করতে পারি, এই পাচারটাকে বন্ধ করতে পারি, তাহলে এটা $3 বিলিয়ন অসম্ভব কিছু না ফর দ্য কান্ট্রি। আমার কাছে আই ডু বিলিভ দ্যাট ইন দ্য নেক্সট ফিনান্সিয়াল ইয়ার এটা অ্যাজ এ হোল এটা $30 বিলিয়ন ক্রস করবে। হুন্ডিকে নিরুৎসাহিত না, হুন্ডিকে তো না বলতে বলা হয়েছে। হুন্ডি কনসেপ্টটা আমাদের ইকোনমিতে থাকা চলবে না।
জানি না কতটুকু এটাকে জিরোতে নামিয়ে আনা সম্ভব কিনা, কিন্তু জিরোতে নামিয়ে আনার টার্গেট নিয়ে কাজ করতে হবে। আমাদের দূতাবাসগুলির সাথেও কথা বলছি যে তারাও যাতে ওখানকার যারা বাঙালি কমিউনিটি আছে সেই কমিউনিটির সাথে যাতে নিয়মিত যোগাযোগ করে তাদেরকে ব্যাংকিং সেক্টরে টাকা পাঠানোর যে সুফল সে সম্পর্কে অবগত করে। প্রবাসী আয় বাড়াতে বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ভাষাগত দক্ষতা বাড়ানো জরুরি বলেও মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। যে দেশে যাচ্ছে সেই দেশের ল্যাঙ্গুয়েজ অর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কাজের জন্য যাচ্ছে সেই কাজের যদি একটা স্কিল আমরা এখান থেকে তৈরি করে দিতে পারি, আমাদের এই রেমিটেন্সে দেখবেন যে 50% গ্রোথ হয়ে গেছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই কমলাপুর রেল স্টেশনে। সেখানে রয়েছেন সহকর্মী লামিয়া তিথি। আজকে তো ঈদের তৃতীয় দিন, রেল স্টেশনে যাত্রী চাপ কেমন দেখছেন? শাওন, যেমনটা জানেন সকাল ভোর 7টার দিকে যেই ট্রেনটি ছিল সেটির কিন্তু যাত্রীচাপটা খুব বেশিই ছিল সেই ট্রেনের জন্য। এখন যদি একটু চিত্রটা দেখায় তাহলে বর্তমানে কিন্তু এখন আরেকটি ট্রেন যাচ্ছে যেটি কিনা মহুয়া কমিউটার ট্রেন। এই ট্রেনটি যাবে 8টা 15 মিনিটে যাওয়ার কথা ছিল, 2 মিনিটের শিডিউল বিপর্যয়। এছাড়া যদি বলি যে উত্তরাঞ্চলের ট্রেন কিন্তু সকাল থেকে কোনো শিডিউল বিপর্যয় নেই, সময় মতো ট্রেন চলাচল করেছে। যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদের ছুটি বেশি দিন থাকার কারণেই কিন্তু তারা আজকে যে ঈদের তৃতীয় দিনে এরপরও পরিবার পরিজনের সাথে এই ঈদের যে বাকি কয়দিনের ছুটি রয়েছে সেটি তারা উপভোগ করতেই কিন্তু এই শেষ সময় হচ্ছে তারা নিজ নিজ বাড়িতে যাচ্ছে। তবে ঢাকায় ফেরার সংখ্যাটা কিন্তু নেহাতি কম যদি বলি, কেননা এখনও জানেন যে এবারে আমাদের ঈদ উল ফিতরের ছুটি কিন্তু 9 দিনের। সেই 9 দিনের ছুটির মধ্যেই কিন্তু তারা বেশিরভাগ মানুষই ঈদে পরিবার পরিজনের সাথে সময় কাটাতে বাড়ি গিয়েছে। কয়েকজন যাত্রীর সাথে আমাদের কথা হয়েছিল, তারা বলেছে তারা সময় মতো টিকিটও পেয়েছে। এই ঈদের তৃতীয় দিনে এসে নানান ধরনের ঝক্কি ঝামেলা এড়ানোর জন্যই কিন্তু তারা এই ঈদের তৃতীয় দিনে যাচ্ছে। এবং যেহেতু এবার 9 দিনের ছুটি রয়েছে তাই তারা একটু স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্যই হচ্ছে এই ঈদের তৃতীয় দিনটি বেছে নিয়েছে। আর যদি বলি যে এই যেই কমিউনিটি ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছেড়ে চলে যাবে। শাওন, তিথি, অনেক ধন্যবাদ আপনাকে। ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনেও লেগেছে আনন্দের ছোঁয়া। প্রতি বছর 2 ঈদে একসঙ্গে একাধিক সিনেমা মুক্তির হিড়িক পড়ে যায়। এবারও মুক্তি পেয়েছে 6টি চলচ্চিত্র। মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা সিনেমা দেখতে ভিড় জমেছে দর্শকের। বেশিরভাগ শো হাউসফুল, অকুপেন্সিও বেশ ভালো। সব মিলিয়ে কেমন চলছে ঈদ সিনেমা জানুন মারিয়া হোসেনের রিপোর্টে। ঈদ মানে আনন্দ উল্লাসে মেতে ওঠা। প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি সেই মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। বরাবরের মতো এবারের ঈদ উল ফিতরেও বাংলা সিনেমার দারুণ সূচনা হলো দেশের অন্যতম বড় প্রেক্ষাগৃহ ব্লকবাস্টারে। এবারের ঈদে সিনেমা মুক্তি পেয়েছে 6টি। বরবাদ, দাগি, জঙ্গলি, অন্তরাত্মা, চক্কর 302 ও জিন 3। এর মধ্যে ব্লকবাস্টারে বরবাদ 6টি ও দাগি 4টি করে শো পেয়েছে। অন্যদিকে চক্কর 2টি ও জঙ্গলি পেয়েছে 3টি করে শো। সাকিব অভিনীত আরেক সিনেমা অন্তরাত্মা পেয়েছে 1টি শো। পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনে চলছে বরবাদের একচ্ছত্র আধিপত্য। সাকিব ভাইকে নিয়ে আসলে সিনেমা বানার স্বপ্ন আমার মনে হয় সব নির্মাতারই থাকে, ওই জায়গা থেকে আমার আলাদা কোনো কিছু না। আর এইটার জন্য যে বরবাদ হয়েছে বিষয়টা তা না। বরবাদের ক্যারেক্টারটা যখন আপনি আরিয়ান মির্জাকে দেখবেন, আপনাকে ওই বিশ্বাস করানোর জন্য এখানে আমাদের মেগাস্টারকেই লাগবে। ঈদের দিন থেকে ব্লকবাস্টারে শো শুরু হয়। পাশাপাশি রাজধানীর অন্যান্য প্রেক্ষাগৃহেও চলে ঈদের সিনেমার প্রদর্শনী। তার আগে চাঁদ রাত থেকে শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। দ্বিতীয় দিন সরেজমিনে খবর মেলে বরবাদ, দাগি ও জঙ্গলি 3টি সিনেমায় হাউসফুল। প্রেক্ষাগৃহে সকাল থেকেই ছিল দর্শকের উপচে পড়া ভিড়। রাজধানীর অন্যান্য প্রেক্ষাগৃহেও চলে ঈদের সিনেমার প্রদর্শনী। তার আগে চাঁদ রাত থেকে শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। দ্বিতীয় দিন সরেজমিনে খবর মেলে বরবাদ, দাগি ও জঙ্গলি 3টি সিনেমায় হাউসফুল। প্রেক্ষাগৃহে সকাল থেকেই ছিল দর্শকের উপচে পড়া ভিড়। অসাধারণ, সাকিব খান অসাধারণ, অনেক সুন্দর ভাই, দেখে মন ভালো হয়ে গেছে। সিয়াম ভাইয়ের অ্যাক্টিং জোস, সিয়ামের অভিনয় অসাধারণ। অনেকদিন পরে একটা খুব সুন্দর সিনেমা দেখলাম, সবাই দেখবেন।
ঈদে মুক্তি পাওয়া 6 সিনেমার একটি হচ্ছে দাগি। সিনেমাটির মাধ্যমে 2 বছর পর বড় পর্দায় ফিরেছেন আফরান নিশো। মুক্তির পর থেকেই দাগি প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। অন্যদিকে ছোট পর্দার আরেক তারকা অভিনেতা মোশাররফ করিমের চক্কর নিয়েও পাওয়া যাচ্ছে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া। জঙ্গলি থেকে একটা বার্তা পেয়েছি যে একটা বাবা মেয়ের একটা সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কটার উপরই তো ছবি। ইটস এ বিউটিফুল ফিল্ম অল ওভার, খুব ভালো ছবি। ঈদের দিন থেকেই সোফার সবগুলো হলই মানে মোটামুটি দর্শক ছিল এবং মানে এটা বলতে দ্বিধা নাই যে হাউসফুলও ছিল। এদিকে মুক্তির একদিন পরই মাল্টিপ্লেক্সে শো বাড়ল এম রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমার। প্রথম দিন দর্শক সংখ্যা কম থাকলেও দ্বিতীয় দিনে সিনেমাটি দেখতে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গল্পের সাথে যদি দর্শক কানেক্টেড ফিল করেন এবং তারা যদি ইমোশনাল হন, এর থেকে বড় সাকসেস আমাদের টিমের জন্য হতে পারে না। সো আমাদের পুরো টিম যারা দেখেছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ, আর যারা সামনে দেখতে আসবেন তাদেরকে বলতে চাই ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম। ফ্যামিলির জন্যই বানানো ছবি, তো আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। বরবাদ, দাগি ও জঙ্গলি সহ এবারের ঈদের সব সিনেমা নিয়ে সামাজিক মাধ্যমে দারুণ আলোচনা হচ্ছে। সিনেমা দেখে দর্শকরা সেই সিনেমা নিয়ে তাদের অভিমত জানাচ্ছে। সব মিলিয়ে ঈদের সিনেমার দারুণ সূচনা বলছে সবাই। মারিও সেন, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজ থেকে একটা কেমন কাটছে কুষ্টিয়ায় 24 ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের ঈদ। কোনো পরিবার সন্তানহারা, কোনো পরিবার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে দিশেহারা। জুলাই ফাউন্ডেশনের সহায়তা পেলেও সান্ত্বনার ভাষা নেই। ঈদের আনন্দ যেন ম্লান হয়েছে স্মৃতির বননে। বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে রুহুল আমিন বাবুর প্রতিবেদনে। ছোট্ট মেয়ে পিতার প্রতীক্ষায় বানিয়েছে কবিতা। স্বামীকে হারিয়ে 2 সন্তান নিয়ে নরক যন্ত্রণায় স্ত্রী। 5 আগস্ট কুষ্টিয়া থানা ট্রাফিক মোড়ে অবস্থান ছিল আন্দোলনকারীদের। দফায় দফায় পুলিশের সাথে চলে সংঘর্ষ। সেদিন নিহত হয় সদর উপজেলার হরিপুর শালদাও এলাকার রং মিস্ত্রি আশরাফুল সহ আরো 6 জন। আমার ছেলে মেয়ে সবসময় বাবার কথা বলে, সকালে বলছে আম্মু আমাকে মার্কেটে নিয়ে চলো, বাবা থাকলে আমরা কতদিন মার্কেটে যেতাম। মেয়ের বুক যে খালি করে আল্লাহর কাছে কই আল্লাহ তার বুক এমন খালি করো। স্বর্ণের কারিগর ছিলেন সুরুজ আলী বাবু। বাড়ির বড় ছেলেকে হারিয়ে থামছে না মায়ের আহাজারি। 3 সন্তান নিয়ে শোকস্তব্ধ সহধর্মিনী। ঈদ কিভাবে কাটাবো সোনা গো আমার ঈদ নেই, আমাকে দিবি বেটা গো। ঈদে কোনোদিন আমার স্বামী আমাকে মার বাড়ি পাঠায়নি। ঈদ গেছে তারপরে আমি মার বাড়ি বেড়াতে গেছি। চর থানাপাড়া এলাকার ইউসুফ শেখ পেশায় ছিলেন ব্লাড ব্যাংকের কর্মচারী। বস্তির কুড়ে ঘরে আনন্দের আলিঙ্গনে যেন লোনা জলের আস্তরণ। আমার ছেলেটা ভর্তি ছিল, সে ভর্তিটা তো হারা গেছে, আমারটা তো হারা গেছে। যার স্বামী চলে যায় তার কি থাকে দুনিয়া। একটা পরিবারের ধরেন একটা মাথা যদি না থাকে তাহলে সেই পরিবারের অবস্থা কি হতে পারে। একই এলাকার 8 বছর বয়সী আব্দুল্লাহ অসুস্থ পিতাকে দেখে ফেরার পথে আর বাড়ি ফেরা হয়নি শিশুটির। কতবার ঈদের ভিতরে ওর মার্কেট করা নিয়ে 4 দিন 5 দিন করে মার্কেটে গেছে। তাকে কোনো ঈদ বলতে কোনো ভাষা আমার মুখে আর নাই। একটা ছেলে ছাড়া বছর ঘন্টা দিন ঈদ কিভাবে চলছে। খুবই ভালোবাসতো আমার খুব ভালোবাসতাম। ঈদ উপলক্ষে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের জন্য আমরা উপহার সামগ্রী পাঠাবো। আর পাশাপাশি আমাদের বিভিন্ন রকমের সহযোগিতা আমরা করেছি ইতোমধ্যে। তাছাড়া জুলাই ফাউন্ডেশন থেকেও তাদেরকে সহযোগিতা করা হয়েছে এবং সময়ে সময়ে তাদের যে কোনো সমস্যায় কিন্তু আমরা তাদের পাশে আছি। কত নির্ঘুম রাত কেটে যাবে আন্দোলনে শহীদ পরিবারের। ইতিহাসের পাতায় লুণ্ঠিত রক্তিম সূর্যের উদয় হবে, বিলীন হবে রাক্ষসের পদায়ন। দেশ জুড়ে ঈদের আনন্দ বয়ে গেল, বিষাদে ছেয়ে গেছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নিহত কুষ্টিয়ার কয়েকটি পরিবারের। তাদের ঈদের আনন্দ নেই, বরং সেখানে দুঃখ এবং কান্না ঝরে পড়ছে পরিবারের স্বজনহারাদের চোখ থেকে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। এবারের রমজান মাস ও ঈদ একটু ভিন্ন মাত্রার স্বস্তি আর স্বাচ্ছন্দ্যে কেটেছে উত্তরের কিষাণীদের। কেন কৃষকদের এমন উচ্ছ্বাস, সেই তথ্য জানতে উত্তরের বিভিন্ন প্রান্তে কৃষকের সাথে কথা বলেছেন সহকর্মী সরকার মাসারুল মান্নান। বিস্তারিত দেখুন তার প্রতিবেদনে। ছবি তুলেছেন আলমগীর হোসেন। খুব সুন্দর আর কি মনে করেন যে ফেসিলিটি দেখা যাচ্ছে, জিনিস কাটার দাম কম একটু,
ওই দিক দিয়ে আর কি মোটামুটি আর কি আয়ের পথ ছিল ভালো। এবার ঈদ কেমন কাটলো সেই প্রশ্নে বেশ ফুরফুরে স্বরেই কথাগুলো বলছিলেন কাউনিয়া নাজিরদহ গ্রামের কৃষক ফুল মিয়া। ভিটেমাটি বাদে 1.5 বিঘা জমিতেই কৃষিপণ্য ফলিয়ে সংসার চলে তার। মা সহ একই বাড়িতে থাকেন ভাই বাবু মিয়াকে নিয়ে। দাম তো মোটামুটি আগের থেকে একটু হলেও হালকা ছিল, একটা আগের নাতি দাম নাই, সব দিয়ে মানে কাপড় চোপড় মানে করিয়ে শান্তি পাচ্ছি। কিনছি কাপড় চোপড়, ছায়া ব্লাউজ, স্যুট, 5 বিঘার উপরে জমির মালিক সারাই মাঝহারি গ্রামের কৃষক বাবলু মিয়া। বাড়ির সামনেই মুক্ত হাওয়ায় খেলছিলেন 9 গন্ডা। কাউনিয়ার সনাতন গ্রামের কৃষক দম্পতি শামসুল ইসলাম ও পিয়ারি বেগম। 15 বিঘার মতো জমি তাদের। গোয়াল ভর্তি গরু আর পুকুর ভর্তি মাছে বেশ ভালোই কেটেছে তাদের ঈদও। এই দ্রব্যমূল্যর দামটা নিয়ন্ত্রণে আছে, বিদ্যুৎ সাশ্রয় এবং মানে চলতেছে, বিদ্যুৎ কোনো মিক্স নেই। এই সময় বিদ্যুৎ থাকেই না, কিন্তু এবার পুরো বিদ্যুৎ চালু আছে। 15 বছরের চেয়ে অনেক ভালো, 15 বছরের মতো শান্তি পাইনি। চলছে কৃষকের বাড়িতে বাড়িতে ঈদানন্দ, জামাই অতিথি আদর আপ্যায়ন। থেমে নেই মাঠের কাজও। বড়োর জমিতে চলছে সেচ কাজ। এর ফাঁকেই উদাস দুপুরে বিলের মাঝে গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ। দাঙ্গা হাঙ্গামায় নাই, পুলিশের কোনো অত্যাচার নাই। আল্লাহর রহমত ঈদ এবারটা ভালো গেল। ঈদ মোটামুটি আল্লাহর রহমত ভালোই করছি। তো আগে তো এরকম সুযোগ সুবিধা ছিল না। তবে আলুর দাম কম হওয়ায় একটু অস্বস্তিও আছে অনেক কৃষকের। নিজ বাড়িতে নানা উপায়ে আলু সংরক্ষণ করছেন লাভের আশায়। 15 দিন মাটি আবাদ করছি, আমার 8.5 লাখ টাকা খরচ। জান্দা বাগরিলে আবাদ করা 8.5 লাখ টাকা খরচ, মনে করেন আলু বিক্রি হয় অতিরিক্ত 4 লাখ টাকা বা 3.5 লাখ টাকা। উত্তরের মেঠোপথে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে চলছে প্রান্তিক কৃষকের আড্ডা, খোশ গল্পের আমেজ। কেমন গেল এবার কৃষকের ঈদ সেই তথ্য জানতে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম নিম্ন, মধ্য এবং উচ্চ শ্রেণীর কৃষক পরিবারের সাথে। তারা বলছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল না বিদ্যুতের কোনো লুকোচুরি এবং সাথে ছিল না পুলিশের কোনো খবরদারি। সে কারণে ঈদটা তাদের ভালোই কেটেছে। এই 3টি জিনিস যেমন আছে তেমন রেখে যদি আলুর দামটি বৃদ্ধি করা যায় তাহলে এই সব কৃষক পরিবারে আরও স্বাচ্ছন্দ্য ফিরবে বলেও দাবি তাদের। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। পাহাড়ের ভাঁজে ভাঁজে সূর্যমুখীর হলুদ আভা, যেন অন্যরকম এক সৌন্দর্য। রাঙামাটিতে সূর্যমুখী ফুলের এক একটি বাগান যেন এক একটি বিনোদন কেন্দ্র। রীতিমতো টিকিট কেটে বাগান দেখতে আসছেন পর্যটকরা। ঢল সামলাতে হিমশিম খেতে হচ্ছে বাগান মালিকদের। সূর্যমুখীর চাষাবাদ পাল্টে দিয়েছে এলাকার চিত্র। দূর থেকে দেখে মনে হয় যেন হলুদ কার্পেট বিছানো। পাহাড়ের ভাঁজে ভাঁজে সৌন্দর্য ছড়াচ্ছে সূর্যমুখী ফুল। রাঙ্গামাটি শহর থেকে কয়েক কিলোমিটার দূরে কুতুবছড়ি বাজার। এর পাশে কৃষি বিভাগের সহায়তায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে সূর্যমুখী ফুলের বাগান। এক একটি বাগান যেন এক একটি বিনোদন কেন্দ্র। জনপ্রতি 30 টাকার প্রবেশ টিকিট করার পরও দর্শনার্থীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বাগান মালিক। প্রতিদিন মানুষের এজন বেরান্দি মেরাঠিয়া দি যাম সের পাঁচশত আজার মূল্য নয় দিয়া মানুষ নিতু এজন চা সুন্দর বেলা ডেগন সুন্দর ঠিঙা দি যান। বাগাইছড়ি, লংদু, রাজস্থলী সহ বিভিন্ন উপজেলায় সূর্যমুখী ফুলের ছোট ছোট অনেক বাগান। দূর দূরান্ত থেকে আসছেন অনেকে, কেউ ব্যস্ত সৌন্দর্য উপভোগে, কেউ ব্যস্ত টিকটক করতে। পাহাড়ে হলুদ আভায় মুগ্ধ দর্শনার্থীরা। অনেকজনে ফেসবুকে সূর্যমুখী ফুলের বাগানে ভিডিও বানায়, আর আমরাও আজকে চলে এলাম আর কি। আমরা ভিডিও বানাই, কন্টেন্ট বানাই, রিলস বানানোর জন্য আসছে এখানে। মনের মধ্যে একটু আলাদা প্রশান্তি সৃষ্টি হয় আর কি, তার জন্য এই সূর্যমুখী বাগানে ঘুরতে আসা। পরিবারের সবাইকে নিয়ে আসছি, অনেক আনন্দ করছি, ছবি তুলছি, টিকটক করছি। রাঙ্গামাটিতে 70 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 30 হেক্টর কম। বাণিজ্যিক চাষাবাদ বাড়লে পাহাড়ে তেলের চাহিদা পূরণের পাশাপাশি চাষিরা লাভবান হবে বলছে কৃষি বিভাগ। 200 বিঘা জমিতে প্রণোদনা দিয়েছি। এখানে চাষিদের যেটা মূল সমস্যা আর কি, সূর্যমুখীতে প্রচুর সার লাগে, প্রণোদনাতে খুব কম পরিমাণ সার দেওয়া হয়। তেল নিষ্কাশন ক্ষেত্রে ওনারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন এবং প্রতিটি ইউনিয়নে যদি একটি করে তেল নিষ্কাশনের যন্ত্র দেওয়া হয় তাহলে আমাদের কৃষকদের জন্য অনেক উপকৃত হবেন।
জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। রাজধানীর এয়ারপোর্ট এলাকার জামিয়া বাবুস সালাম মাদ্রাসায় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় এই মাদ্রাসার ওয়াকফ সম্পত্তির মোতোয়াল্লি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলাও চলছে। দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার মাঝে রাতে একটি পক্ষ মাদ্রাসা দখল নেওয়ার চেষ্টা করে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মাদ্রাসার বর্তমান প্রিন্সিপালের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনের সময়কার হত্যা মামলা রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে স্থানীয়দের মাঝেও ক্ষোভ রয়েছে। পুলিশ জানায় প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমাদের কাছে একটা অভিযোগও এসেছে, এগুলো এসেছে, আমরা বলেছি আমরা উভয় পক্ষেরটা দেখে শুনে আমরা উভয় পক্ষ সবাই মিলে বলছি একটা সলিউশন। এর মধ্যে হঠাৎ করে ওনারা আজকে হয়তো 20-30 জন লোক এখানে এসলে যে হয় এটা এখানে তো স্টুডেন্ট রয়েছে, তারা একটা সিচুয়েশনটা গরম হয়েছে, হয়তো কিছু ইটফিট কাট ফেলেও নিক্ষেপ হয়েছে। তা আমরা আসার পরে সাথে সাথে ওনারা নিবৃত্ত হয়েছেন, ওনারা এদিকে চলে এসেছেন, ওনারা ওদিকে আছে। আমরা আসার পরে আর কোনো ঘটনা ঘটেনি বা কোনো আহতর কোনো ঘটনাও ঘটেনি কিছু। যেন কিছুতেই সংঘর্ষ থামানো যাচ্ছে না হবিগঞ্জে। লাখাইয়ের পর এবার রাতের আধারে টর্চ জেলে সংঘর্ষে জড়ায় বাহুবলের কয়েক গ্রামের মানুষ। 3 ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে আহত অর্ধশতাধিক। পুলিশ জানায় গতকাল বিকেলে মিরপুর বাজারে বানিয়াগাঁও ও চায়েরগাঁও গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে। শত শত গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা করে। এতে যোগ দেয় আশপাশের আরও কয়েক গ্রামের মানুষ। ভাঙচুর করা হয় ব্যবসা প্রতিষ্ঠান ও বেশ কিছু দোকানপাট। পরে যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কি নিয়ে সংঘর্ষ তা এখনো জানা যায়নি। কি জন্য মাইর করছে তো আমরা জানি না। আমাদের এসপি মহোদয়, ওসি মহোদয় যথেষ্ট সহযোগিতা করছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন আসার পরে আমরা দুই পক্ষকে আমরা বিতাড়িত করতে সম্ভব হয়েছি। পুলিশ সেনাবাহিনী যৌথভাবে আমরা কাজ করতেছি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের কারণ এখন উদ্ঘাটন করতে পারি না। মাদারীপুরে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ একই সাথে হারাতে বসেছে স্থানীয় ঝাঁকি জালের ব্যবহার। মৎস্যজীবীদের অভিযোগ, নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার সহ খাল বিলে পানি প্রবাহ বন্ধ হওয়ায় দেশীয় মাছ বিলুপ্তির অন্যতম কারণ। বর্জ্য পরিষ্কারের পাশাপাশি অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের উপর গুরুত্ব আরোপ করেছে মৎস্য সম্পদ বিভাগ। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, এভাবেই পরিচয় করানো হতো গ্রাম বাংলাকে। কিন্তু সময়ের পরিক্রমায় হারিয়েছে সেই স্বর্ণযুগ। মধ্যাঞ্চলের জেলা মাদারীপুরও ছিল প্রাণিজ সম্পদে ভরপুর, কিন্তু নাব্যতা সংকট বেড়েছে জেলার খালগুলোয়। পানি আসা যাওয়া না থাকায় প্রবেশ মুখগুলো প্রায় বন্ধ, জমেছে অতিরিক্ত কচুরিপানা। জেলার কয়েকটি পরিবার এখনো ধরে রেখেছে মাছ ধরায় ঝাঁকি জালের ব্যবহার। তবে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল বৃদ্ধি পাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে দেশীয় মাছের বংশবিস্তার। কচুরির কারণে মাছ এবার আমরা কম পাইছি, চারিদিক থেকে পানি আসে না, কচুরিতে অন্যান্য মাছ মারা গেছে, খালি শোল গজার এই আছে। এই নদীতে পানিও আসে খুব কম, এই জন্য মাছ এখন খুব পরিমাণে কম। এই খাল যদি খনন করতে আগে ওই নদীতে পানি এসেছি, এখন সমস্ত জায়গা আটকে গেছে। আর এই পানি নাই, আগের নদীর লাগে কোনো সংযোগ নাই, ওই দাঁত দিয়ে চায়না জাল পাতে। মাছ বাঁচাতে চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধ সহ নদী ও খাল খননের বিকল্প নেই বলে মনে করেন জেলা মৎস্য কর্মকর্তা। নদী যেহেতু এখানে চর পড়ে গেছে, সেই হিসাবে বোঝা যাচ্ছে যে খালগুলোরও নাব্যতা, মানে যে পানি যে চলাচল করবে সেই গভীরতাটা মেনটেন করা হচ্ছে না। এটা তো একটা প্রোগ্রাম আমি অলরেডি মিনিস্ট্রির এক মিটিংয়ে বলেছি যে নদীর চর এটা ড্রেজিং করতেই হবে। দেশীয় মাছ বাঁচাতে অবৈধ জাল বন্ধের পাশাপাশি খালবিল ভরাট করে অপরিকল্পিত স্থাপনা বন্ধের পরামর্শ সংশ্লিষ্টদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
রসগোল্লা নাম শুনলেই জিভে জল আসে যে কারো। খাঁটি ছানা ও চিনির শিরায় তৈরি এই মিষ্টান্ন বাঙালির ঐতিহ্য। কালের প্রবাহে নানা নামে নানা স্বাদের মিষ্টি বাজারে পাওয়া গেলেও রসগোল্লার জনপ্রিয়তা একটুও ম্লান হয়নি। যুগ যুগ ধরে মিষ্টির বাজারে একক আধিপত্য রসগোল্লার। তবে রসগোল্লার মালিকানা নিয়ে রয়েছে টানাপোড়েন। কেউ বলছেন ভারতবর্ষ থেকে বাংলায় এসেছে রসগোল্লা, আবার কারো কারো মতে বাংলাদেশের বরিশালের মানুষ সবার আগে রসগোল্লা তৈরি করেছে। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। শেষ পাতে মিষ্টি ছাড়া বাঙালির ভোজন যেন অসমাপ্তই থেকে যায়। শেষ পাতে যদি হয় রসগোল্লা তাহলে তো কথাই নেই। দুধ গরমের পরে আর দুধটা লামানোর পরে টক পানি দিয়ে এবার ছাড়া তৈরি করার পরে এবার মিষ্টিটা তৈরি করি। আমরা কোনো পাউডার মিক্স করি না, আমরা একই ছানা। খাবার সোডা লাগে, চিনি, ময়দা, এইগুলো এটা মাপ মতন দিলেই মালটা আপনার সৌন্দর্য নামবে। তবে রসগোল্লার আবিষ্কার নিয়ে রয়েছে মতবিরোধ। এর মালিকানা নিয়ে দীর্ঘদিন লড়াই চলছে প্রতিবেশী ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে। দুই রাজ্যেরই দাবি রসগোল্লার জন্ম হয়েছে তাদের হাতেই। তবে ষষ্ঠ শতকের দিকে রসগোল্লার জন্ম হয়েছিল বাংলাদেশের কারিগরদের হাতে, এমন তথ্য উপাত্ত উঠে আসে বিভিন্ন প্রতিবেদনে। ব্রিটিশ বাঙালিদের একটা ঐতিহ্য ছিল। এই রসগোল্লাটা কেউ বলে কলকাতার এক কারিগরে তৈরি করছে, আবার আমাদের মতে বাংলাদেশের বরিশালের পটুয়াখালী অঞ্চলের কাছে একটা লোক, সেও রসগোল্লা তৈরি করছে। আমরা দেখছি যে বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের কৃষ্টি কালচার, এই বাংলাদেশ থেকেই রসগোল্লার উৎপত্তি হয়েছে। ভারতের ওড়িশা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বরিশাল দক্ষিণ অঞ্চল, কোথায় রসগোল্লার গোড়াপত্তন ইতিহাসের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্বাদ বিবেচনায় দেশ ও দেশের বাইরে বরিশালের রসগোল্লার কদর রয়েছে। এই মিষ্টি তৈরিও সহজ। ছানাকে গোলাকার রূপ দিয়ে চিনির শিরার জালে তৈরি হয় সুস্বাদু রসগোল্লা। নরম ও চিনির পরিমাণ কম থাকায় বরিশালের রসগোল্লার বেশ সুনামও রয়েছে। অতুলনীয় স্বাদের কারণে দেশের বাইরেও যাচ্ছে এই মিষ্টি। প্রথম মিষ্টান্ন হইল রসগোল্লা, সেই থেকে চলে আসতেছে। সেই ঐতিহ্য এখনো মানুষ কি ছাড়ে নাই, সেইটা ধরে রাখতেছে এখন। রস বলতে একটু ভালো লাগে, এই জন্য রস নরম, এটা মানুষ পছন্দ করে ম্যাক্সিমাম জায়গায়। চিনি থাকে, ঝোল থাকে, আর মিষ্টিটা খুব সফট, এই কারণে আমরা রসগোল্লাটা বেশি পছন্দ করি। বরিশালের বিভিন্ন দোকানে 10 থেকে 30 টাকা দামের রসগোল্লা পাওয়া যায়। প্রতিদিন বিক্রিও হয় প্রচুর। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের প্রায় 5 দিন পরও জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তাদের ধারণা ধ্বংসস্তূপের ভেতর এখনও অনেকে জীবিত রয়েছেন। তাদের খুঁজে পেতে চেষ্টা চালাচ্ছে চীন, রাশিয়া, ভারত সহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা। এদিকে জান্তা সরকার জানিয়েছে এখন পর্যন্ত 2700-র বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। সংখ্যা দ্রুতই প্রাণহানি 3000 ছাড়িয়ে যাবে। আহত হয়েছে 4500-এর বেশি মানুষ। এখনও নিখোঁজ 441 জন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর সংখ্যা ভয়াবহ এই ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি 10,000 ছাড়াতে পারে। এদিকে এই দুর্যোগে থাইল্যান্ডে মৃত্যু হয়েছে 21 জনের। গাজা জুড়ে ইসরায়েলি বর্বরতা চলছেই। মঙ্গলবারও তেল আবিবের হামলায় কমপক্ষে 23 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে প্রাণ গেছে 2 জনের। একজনের মৃত্যু হয়েছে আল মাওয়াসির নিরাপদ ঘোষিত এলাকায়। রাফাতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 3 ফিলিস্তিনি। এদিকে রাফায় অবস্থানরত ফিলিস্তিনিদের আবারও সরে যাওয়ার নির্দেশ দিয়ে গুলি চালাচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দিকবিদিক ছুটছে ফিলিস্তিনিরা। জাতিসংঘের দাবি ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় উপত্যকা সব বেকারি এখন বন্ধ হয়ে গেছে। ফলে খাবারের ভয়াবহ সংকট তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী 3য় দফায় প্রেসিডেন্ট হবার সুযোগ নেই। তারপরও ডোনাল্ড ট্রাম্পের সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা। বিশ্লেষকরা বলছেন, আপাত দৃষ্টিতে ট্রাম্পের আরেকবার মসনদে বসার কোনো সম্ভাবনা নেই। তবে ধারণা করা হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট এত সহজে হাল ছাড়বেন না। আইনের ফাঁকফোকর খুঁজে ট্রাম্পকে আবারও প্রেসিডেন্ট বানানোর উপায় খুঁজবেন তার আইনজীবীরা।
মার্কিন সংবিধানের 22তম সংশোধনীতে স্পষ্ট করে বলা হয়েছে, দুইবারের বেশি কেউ দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না। নিয়ম না থাকলেও আবারও প্রেসিডেন্ট পদে লড়াইয়ের বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সবশেষ তার ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন এই ইস্যুতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। ট্রাম্পের তৃতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আবারও রিপাবলিকান এই নেতার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কতটা? বিশ্লেষকরা অবশ্য বলছেন, প্রচলিত আইনে তৃতীয় দফায় হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে অংশ নিতে না পারলেও হাল ছাড়বেন না খেপাটে ট্রাম্প। বলা হচ্ছে, নিশ্চিতভাবেই তার আইনজীবীরা ফাঁকফোকর বের করার চেষ্টা করবেন। সংবিধান বিশ্লেষণ করলেই বলা যায়, প্রেসিডেন্ট পদে তিনি তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে ট্রাম্পের এমন আইনজীবীও রয়েছে যারা তৃতীয় মেয়াদে তাকে ক্ষমতায় আনার জন্য সংবিধানের ফাঁকফোকর খুঁজে বের করার চেষ্টা করবেন। মার্কিন সংবিধানের দ্বাদশ সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট মারা গেলে কিংবা অক্ষম হলে ভাইস প্রেসিডেন্টের সামনে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের সুযোগ থাকে। এ সুযোগ নিতে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার চেষ্টা করতে পারেন বলে মত বিশ্লেষকদের। তবে এক্ষেত্রেও রয়েছে জটিলতা। একই সংশোধনীতে বলা আছে, প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য কেউ হতে পারবেন না ভাইস প্রেসিডেন্টও। আমার সন্দেহ হচ্ছে, ভ্যান্সের সাথে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি লড়াইয়ের চেষ্টা করতে পারেন। তবে ভ্যান্স পদত্যাগ করলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প পদোন্নতি পাবেন। দ্বাদশ সংশোধনীতে অবশ্য বলা আছে, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা না থাকলে কেউ ভাইস প্রেসিডেন্ট হতে পারবে না। হয়তো পরিস্থিতির দোহাই দিয়ে নানা যুক্তিতে সংশোধনীর এই অংশ তার আইনজীবীরা উপেক্ষা করার চেষ্টা করবে। সংবিধানের কোনো সংশোধনী বাতিল করতে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে 2/3 ভোট প্রয়োজন, যা বর্তমানে নেই ট্রাম্পের রিপাবলিকান পার্টির। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চীনের মহড়াকে কেন্দ্র করে নতুন করে আবার উত্তেজনা ছড়িয়েছে তাইওয়ান প্রণালীতে। তাইওয়ানের চারপাশে বড় পরিসরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। দাবি, বিচ্ছিন্নতাবাদীদের কঠোর সতর্ক বার্তা দিতেই এই সামরিক শক্তি প্রদর্শন। অপরদিকে যুদ্ধবিমান উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তাইপে, জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা। সমুদ্রের উত্তাল ঢেউকে উপেক্ষা করে চলেছে বিশাল যুদ্ধজাহাজ। আকাশ কাঁপিয়ে উঠছে অত্যাধুনিক ফাইটার জেট। তাইওয়ানকে ঘিরে হঠাৎ যেন রণপ্রস্তুতি চীনের। মঙ্গলবার এমনই দৃশ্য চোখে পড়ে তাইওয়ান প্রণালীর আশপাশের এলাকা জুড়ে। স্থল, জল ও আকাশপথ 3 দিক থেকেই তাইওয়ানকে ঘিরে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে চীন, যা পরিচালনা করছে পিপলস লিবারেশন আর্মি বা পিএল-এর ইস্টার্ন থিয়েটার কমান্ড। যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান সহ দূরপাল্লার মিসাইল সিস্টেমের সমন্বয়ে চলছে বহুমুখী সামরিক মহড়া। লক্ষ্য, 3 বাহিনীর সামরিক সক্ষমতা প্রদর্শন। চীনের হুঁশিয়ারি, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের সতর্ক করতেই এই পদক্ষেপ। তাইওয়ানের স্বাধীনতা গন্তব্যহীন, বাইরের শক্তির ওপর নির্ভর করেও কোনো লাভ হবে না। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। যুদ্ধের জন্য প্রস্তুত সেনাদের নিয়ে বাস্তব যুদ্ধ পরিস্থিতির মহড়া চালাচ্ছি। বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব। অবশ্য চুপ করে বসে নেই তাইওয়ানও। চীনের পদক্ষেপকে সাম্রাজ্যবাদী ও উস্কানিমূলক আখ্যা দিয়েছে তারা। প্রস্তুত রেখেছে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। প্রতিক্রিয়া এসেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও। এটা মানসিক চাপে রাখার কৌশল মাত্র। আমরা তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এখনো প্রকৃত কোনো হামলার ঘটনা হয়নি। আমরা বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত তাইওয়ানকে বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। গেল কয়েক বছরে অঞ্চলটির আশপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে দেশটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। মালয়েশিয়ায় একটি গ্যাস পাইপলাইনের লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির পুচং শহরে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মালিকানাধীন পাইপলাইনটিতে এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের পর আগুন ধরে যায় পাইপলাইনটিতে। এতে কমপক্ষে 145 জন আহত হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, আহত কারো অবস্থায় আশঙ্কাজনক নয়। যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।